আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সেশন। আশা করি সবাই ভালো আছো। ফিরে এসেছি ন্যারেশন বা স্পিচের চতুর্থ ক্লাস নিয়ে। শুরুতেই আমি নৈকট্য সূচক শব্দকে কিভাবে দূরত্ব সূচক শব্দে রূপান্তর করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, এবং এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিস্তৃত আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। It is my great expectation that you will enjoy the whole class with full attention. Okay, let us start our discussion. তো ভিউয়ার্স, আসা প্রথমেই ডাইরেক্ট স্পিচে যদি নৈকট্য সূচক শব্দ থাকে তাহলে আমরা কীভাবে দূরত্ব সূচক শব্দে রূপান্তর করব এটা আমরা বোর্ডে একটু খেয়াল করি। ভিউয়ার্স, লক্ষ্য করো, বোর্ডে লেখা রয়েছে নৈকট্য সূচক শব্দগুলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। তো আমরা যদি কখনো দেখি যে ডাইরেক্ট স্পিচের ভিতরে নৈকট্য সূচক শব্দ রয়েছে, তাই তোমার প্রথমেই জানতে হবে নৈকট্য সূচক শব্দ কোনগুলি। যেমন এই বাম দিকে লেখা রয়েছে ডাইরেক্ট অবলিক নৈকট্য সূচক শব্দ, ডান দিকে লেখা রয়েছে ইনডাইরেক্ট অবলিক দূরত্ব সূচক বা পরিবর্তিত রূপ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি এই শব্দগুলিকে আমরা দেখি তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা এই পরিবর্তিত রূপগুলি বসাবো। অর্থাৎ যদি থাকে দিস আমরা লিখব সেই ক্ষেত্রে দ্যাট, যদি থাকে দিস TACAC দিস তাহলে লিখব আমরা দোস, যদি থাকে হিয়ার তাহলে লিখব দেয়ার, যদি থাকে এগো লিখব আমরা বিফোর, যদি থাকে কাম তাহলে লিখব আমরা গো, যদি থাকে দাস তাহলে লিখব সো অথবা ইন দ্যাট ওয়ে, যদি লেখা থাকে নাও তাহলে আমরা লিখব দেন, যদি থাকে হেন্স তাহলে লিখব দেন্স, যদি থাকে হিদার তাহলে লিখব দিদার, যদি থাকে টুডে তাহলে তার পরিবর্তে আমরা লিখব দ্যাট ডে, যদি থাকে টুমরো তাহলে তার পরিবর্তে লিখব দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে, যদি থাকে ইয়েস্টারডে থাকলে তাকে আমরা লিখব দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর, দি প্রিভিয়াস ডে অথবা দি ডে বিফোর, যদি থাকে লাস্ট নাইট তাহলে এর পরিবর্তে আমরা লিখব দি প্রিভিয়াস নাইট, যদি থাকে নেক্সট উইক তাহলে আমরা লিখব দি ফলোয়িং উইক। তাহলে ভিউয়ার্স, তোমরা লক্ষ্য করেছো এই বাম দিকের লেখা এই শব্দগুলি রয়েছে সব, অর্থাৎ নৈকট্য সূচক শব্দ। যখন ইনডাইরেক্টে রূপান্তর করব তখন এই শব্দগুলির পরিবর্তে আমরা এই শব্দগুলিকে লিখব। অর্থাৎ কাছের শব্দটাকে আমরা কাছে রাখবো না, এটাকে ঠেলে এক ধাপ দূরে সরিয়ে দেবো। অর্থাৎ আছে দিস মানে এই, বলবো ওই মানে দ্যাট, আছে দিস মানে এইগুলি বলবো ওইগুলি, আছে হিয়ার মানে এখানে বলবো আমি দেয়ার মানে সেখানে। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা শব্দকেই একদম কণ্ঠস্থ করে ফেলবো যাতে করে আমরা নৈকট্য সূচক শব্দগুলিকে চিহ্নিত করতে পারি এবং এদেরকে আমি যথাক্রমে দূরত্ব সূচক শব্দে রূপান্তর করতে পারি। তাহলে আমরা এক নজরে জেনে নিলাম কোন শব্দগুলি অর্থাৎ নৈকট্য সূচক শব্দ আর কোন শব্দগুলি দূরত্ব সূচক শব্দ। আশা করি আমার আলোচনার মধ্য থেকে নৈকট্য এবং দূরত্ব সূচক শব্দ তোমরা বুঝতে পেরেছ। এরপরে ভিউয়ার্স, আমরা চলে যাব ইনডাইরেক্ট স্পিচ তৈরি করার ক্ষেত্রে। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট তৈরি করবো সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসবো নতুন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার কী বলবো বলো তো? এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো চলো আমরা বোর্ডে চলে যাই। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নসূচক বাক্য। তো প্রথমেই প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সংক্ষেপে উত্তর হচ্ছে যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাহাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে প্রশ্ন দ্বারা শুধু প্রশ্ন করবে বক্তা জানার জন্য, এবং এই জানার জন্য প্রশ্ন দুই ক্ষেত্রে হয়ে থাকবে, একটা হবে ইয়েস নো কোশ্চেন এবং আরেকটা হচ্ছে WH কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনটা কীভাবে হবে? যে ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভার্ব টু বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আবার ভার্ব টু হ্যাভ হ্যাজ, হ্যাড, ভার্ব টু ডু ডাজ, ডিড, এরপরে মডাল অক্সিলারিজ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুক, মে, মাইট, মাস্ট। এই ভার্বগুলি দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং সংক্ষেপে ওই প্রশ্নের জবাব যদি হা বা না দিয়ে তৈরি করা যায় তাহলেই সেটাকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। যদি আমি তাকে জিজ্ঞাসা করি ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার, সে যদি ডাক্তার হয় তাহলে বলবে ইয়েস, আর ডাক্তার না হলে বলবে কি নো। অর্থাৎ
এই প্রশ্নের জবাব সংক্ষেপে হা বা না দিয়ে তৈরি করা যায়। যদি প্রশ্ন করা হয় ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে চেনো, তাহলে উত্তরটা হবে কি, চিনলে বলবে ইয়েস, না চিনলে বলবে নো, অর্থাৎ এটাকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। আর আরেক প্রকারের প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে WH ওয়ার্ড, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট এবং হুইচ। আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ হোয়াই, হোয়েন, হাউ এবং হোয়ার। একত্রে বলা হয় WH ওয়ার্ড। এগুলি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তরটা কিন্তু কখনোই অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের মতো হবে না, অর্থাৎ এর উত্তরটি হবে ন্যারেটিভ, মানে বর্ণনামূলক। তো এই দুই ক্ষেত্রে দুই রকমের প্রশ্ন হবে এবং এই ক্ষেত্রে আমাদের দুইটা শুধুমাত্র নিয়ম জানতে হবে। মনে রাখতে হবে, ডাইরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার বসাতে হয়, কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে কখনো ভার বসে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে যে সূত্রটা আমি বললাম সেই সূত্রটা দিয়ে আমি এখানে 6টি উদাহরণ লিখে রেখেছি। সেই 6টি উদাহরণ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেনটা একদম স্পষ্ট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে কীভাবে পরিবর্তন করব, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কোন কনজাংশনটিকে প্রয়োগ করব, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা কীভাবে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব, এই নিয়মটি বলে দিচ্ছি। তাহলে আসো প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ অথবা মডাল অক্সিলারিজ এরকমের কোনো ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা, তাহলে এটাকে আমরা ইয়েস নো কোশ্চেনের ভিতরে ধরে নেব। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটিকে যথাক্রমে আস্ক, ইনকোয়ার অফ, ডিমান্ড অফ, ওয়ান্ডার, ওয়ান্ট টু নো ইত্যাদি ভার্ব দিয়ে আমরা পরিবর্তন করব। এরপরে অর্থ অনুযায়ী আমরা এই ভার্বগুলিকে প্রয়োগ করব। কখনো আমরা নর্মালি আস্ক, কখনো ইনকোয়ার অফ, কখনো ডিমান্ড অফ, কখনো ওয়ান্ডার, কখনো ওয়ান্ট টু নো ইত্যাদি ভার্ব দিয়ে রূপান্তর করব। কেমন? তাহলে দেখো আমরা এই উদাহরণগুলি দিয়ে একদম স্পষ্ট প্রমাণ হয়ে যাবে কোন সেন্টেন্সে আমি অর্থাৎ ওয়ান্ডার ব্যবহার করব, কোনটায় আমি হোয়েদার ব্যবহার করব। অর্থাৎ হোয়েদার বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যখন ইনভার্টেড কমাটাকে আমরা যখন রিমুভ করব, এইখানে কিন্তু আমাদেরকে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হোয়েদার ব্যবহার করতে হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমরা দ্যাট ব্যবহার করেছি, এখানে কিন্তু আর দ্যাট ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে ইফ বা হোয়েদার। তাহলে কোন ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা হোয়েদার ব্যবহার করব, এগুলি অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে। কেমন? তাহলে আমরা এবার লক্ষ্য করি যে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বটি কোন ফর্মে আছে সেটাও খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা যেমন যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে আই সে টু হিম, তাহলে আমরা লিখব এই সের পরিবর্তে কখনো আস, কখনো ইনকোয়ার অফ, কখনো ডিমান্ড অফ ইত্যাদি। কিন্তু যখন বাটা পাস ফর্ম হয়ে যাবে তখন ওই ভার্বগুলি কিন্তু পাস ফর্ম হয়ে যাবে, তখন আক্স থেকে হয়ে যাবে আক্সড, ইনকোয়ার থেকে হয়ে যাবে ইনকোয়ার্ড, কেমন? ওয়ান থেকে হয়ে যাবে ওয়ান্টেড টু নো, ওয়ান্ডার থেকে হয়ে যাবে ওয়ান্ডার্ড ইত্যাদি ভার্বে আমরা রূপান্তর করব। ডিমান্ড থেকে ডিমান্ডেড অফ, এভাবে অর্থাৎ আমরা ভার্বগুলিকে পরিবর্তন করব। এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বা হোয়েদার লিখব এবং সম্পূর্ণ সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এই নিয়মটাকে সুন্দর করে একদম মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে জানা অত্যন্ত আবশ্যক, জানতেই হবে। কেমন? তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা খেয়াল করি, I said to him, is he a doctor? I said to him, is he a doctor? তাহলে নর্মাল এখানে আমি তাহাকে জিজ্ঞেস করলাম সে কি একজন ডাক্তার। এখন এখানে রিপোর্টিং বাটা কোন টেন্সে আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা জিজ্ঞাসা যেহেতু করা হয়েছে আমরা বলবো আই আস্কড হিম। মনে রাখতে হবে আস্কের পরে কিন্তু টু এখানে বসবে না, কেমন? তাহলে আই আস্কড হিম। অথবা এখানে আমরা কিন্তু চাইলে অর্থাৎ এই ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করতে পারি, ইফ বা হোয়েদার, ইফও ব্যবহার করতে পারি, হোয়েদার ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা আক্সের সেইডের পরিবর্তে আক্সড লিখলাম, যেহেতু এটা পাস ফর্মে আছে এটা আমরা পাস ফর্মে নিয়ে নিলাম। তাহলে আই আস্কড হিম। এরপরে আমরা ইচ্ছে করলে এখানে ইফ ব্যবহার করতে পারি অথবা হোয়েদার শব্দটাকে ব্যবহার করতে পারি। এরপরে আসো সাবজেক্ট পরিবর্তনের নিয়ম, হি। হি কোন পারসন? হি হচ্ছে থার্ড পারসন। আমরা জানি এই রিপোর্টেড স্পিচের অন্তর্গত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম, হি যেহেতু পরিবর্তন হবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, এটাকে আমরা আবার সরাসরি নিয়ে আসলাম এবং এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ থেকে কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। তাহলে এটা কোন টেন্সে আছে,
যদি আমি এই ভার্বটাকে একটু কল্পনা করি, হি ইজ এ ডক্টর অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মে, ইজ হি এ ডক্টর, এটা আমি যদি চিন্তা করি যে হি ইজ এ ডক্টর অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটের সাথে। তাহলে আমরা এই ইজের পরিবর্তে এখানে আমরা কি লিখবো, ওয়াজ। ইফ হি ওয়াজ, বাকি রইল এ ডক্টর, DOCTOR। তাহলে আমার হয়ে গেল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন। কেমন? তাহলে এখানে আমরা সেডের পরিবর্তে কী ব্যবহার করলাম, আস্ক ব্যবহার করলাম, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করলাম, আমি এখানে হোয়েদার ব্যবহার করতে পারি, এবং সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করলাম, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল এটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করলাম। ওকে, এবার আসো 2 নম্বর উদাহরণ। হি সেড টু মি আর ইউ ইল। এখন হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো আর ইউ ইল, অর্থাৎ তুমি কি অসুস্থ। তার মানে তুমি কি অসুস্থ তাহার সম্পর্কে, সে যে অসুস্থতা এই বিষয়টা সে একটু তথ্যমূলক জানতে চাচ্ছে, তার ভিতরে উৎসাহিত হইয়া, অর্থাৎ তার ভিতরে সমস্যাটা কোথায়, সে অসুস্থতার পরিমাণ কী রকমের, এই বিষয়টা সে একটু খুঁটে খুঁটে জানতে চাচ্ছে। কাজে সেক্ষেত্রে আমরা আক্স ব্যবহার না করে যদি আমরা ইনকোয়ার ব্যবহার করি তাহলে কিন্তু একটু ভালো হয়, তাই না? ইচ্ছে করলে আমরা আক্স ব্যবহার করতে পারি, চাইলে এটাকে আমরা ইনকোয়ার অফও ব্যবহার করতে পারি। তাহলে আমরা ইনকোয়ার অফ দিয়ে এটাকে পরিবর্তন করি, হি ENQUIRED, ইনকোয়ার্ড অফ। ইনকোয়ার থেকে আমরা কী লিখলাম, ইনকোয়ার্ড লিখলাম। কেন লিখলাম, এই ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্মে, এই জন্য আমরা নিয়ে আসলাম পাস্ট ফর্মে। চাইলে এটাকে আমরা কী করতে পারি, আক্সড লিখতে পারি। কেমন? এটার পরিবর্তে কিন্তু ইনকোয়ার্ড না লিখে আক্সড লিখতে পারি। তাহলে হি ইনকোয়ার্ড অফ, এবারে রইল কি বাকি, মি। এবার কী দিয়ে যুক্ত করবো বলো তো, অর্থাৎ ইফ বা হোয়েদার। ঠিক আছে তো? তাহলে এখানে আমরা কি লিখবো, ইফ অথবা হোয়েদার। এরপরে এই সেন্টেন্সটা কী করতে হইবে, ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হইবে। তাহলে কল্পনা করি ইউ আর ইল, অর্থাৎ তুমি হও অসুস্থ, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটের সাথে। কেমন? তাহলে আমরা কি লিখতে পারি, ইউ আর ইল যদি কল্পনা করি তাহলে কি হয়ে যায়, ইফ আই ওয়াজ ইল, কী হয়ে যাবে তাইলে, এই ইউ হলো সেকেন্ড পারসন, পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, অবজেক্ট হচ্ছে মি। তাহলে এই ইউটা অর্থাৎ মি এর সাথে পরিবর্তন হবে। কেমন? তাহলে আমরা এখানে কি লিখব, অর্থাৎ এই ইউ পরিবর্তন হয়ে গেল মির সাথে, মি এর সাবজেক্টটা কি, তাহলে এটা হচ্ছে আই। কেমনে পরিবর্তন হোক, বিষয়টা স্পষ্ট তো? অর্থাৎ আমরা কিন্তু অনেকেই এই সাবজেক্টগুলি পরিবর্তন করতে জানি না, সমস্যা হয়ে যায়। অর্থাৎ আমরা নিয়মতান্ত্রিক ওয়েতে সেকেন্ড পারসন পরিবর্তন হইবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, আর ফার্স্ট পারসন পরিবর্তন হইবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম শ্রেণীতে হি ছিল থার্ড পারসন, এগুলো পরিবর্তন করি নাই। এবারে আসছে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হইবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই অবজেক্ট এখানে এই ইউটা বসছে সাবজেক্ট আকারে, কাজে মি এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমরা এখানে লিখবো আই। বিষয়টা ক্লিয়ার মনে হয়? তাহলে ইফ অর্থাৎ বসালাম অথবা হোয়েদার বসালাম, ইউ আর ইল, ইউ যখন কর্তা ছিল তখন আর ছিল এখানে ভার, এবারে আই কর্তা হয়ে গেছে, এখন আইয়ের সাথে তো আর বসার কোনো সুযোগ নাই, এবং এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমার সিঙ্গুলার একটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো ইফ আই ওয়াজ ইল। ঠিক আছে? তাহলে পরিবর্তন হয়ে গেল যে হি ইনকোয়ার্ড অফ মি ইফ আই ওয়াজ ইল, অথবা হোয়েদার আই ওয়াজ ইল। এরপরে খেয়াল করো 3 নম্বর বাক্য, ইউ সেড টু মি ডু ইউ নো মাই ফ্রেন্ড। ইউ সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে চিনো। ডু ইউ নো মাই ফ্রেন্ড, এখন এখানে আমরা নর্মালি জিজ্ঞাসা করছে, কাজে আমরা এই সেড ভার্বের পরিবর্তে আমরা আস্কড লিখতে পারি। তাহলে আমরা বলবো ইউ আস্কড মি, কি দিয়ে যোগ করবো মনে আছে তো, ইফ অথবা হোয়েদার। কেমন? তাহলে এখানে দুইয়ের মাঝে যেহেতু আমরা হোয়েদার ব্যবহার করাই ভালো, WHETHER, হোয়েদার। এবার ভার্ব টু ডু দিয়ে কিন্তু প্রশ্ন শুরু হয়েছে। তোমরা জানো ডু হচ্ছে একটা সাহায্যকারী ক্রিয়া, মূল ভার্বকে সাহায্য করার জন্য, ইন্টিগ্রেটিভ প্রশ্ন করার জন্য ওর আগমন ঘটে। ওরা যখন ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায় তখন ডু ডাজ ডিড অলরেডি রিমুভ হয়ে যায়, সে আর বসতে পারে না। তাহলে আমরা ইউ নো মাই ফ্রেন্ড, এটাকে আমরা কল্পনা করব, ইউ নো মাই ফ্রেন্ড। তাহলে ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে এটা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের এই অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে মি। তাহলে ইউকে আমরা আপাতত মির কাছে নিয়ে দেখলাম কি হয় বিষয়টা। তাহলে ইউ এখানে সাবজেক্ট আকারে বসেছে, সুতরাং এই মি এর সাবজেক্ট হচ্ছে কে বলো তো, মি এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আই ইউ নো মাই ফ্রেন্ড, ইউ নো মাই ফ্রেন্ড, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নো থেকে হয়ে যাবে পাস্ট টেন্সের জন্য নিউ। তাহলে হোয়েদার আই নিউ। এরপরে মাই,
মাই হচ্ছে অর্থাৎ কোন রূপ বলো তো, ইউ নো মাই ফ্রেন্ড। তো ইউ যখন কর্তা ছিল তখন আমরা ইউটাকে পরিবর্তন করছি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। এবারে মাই হচ্ছে ফার্স্ট পার্সনের পজিটিভ রূপ, ফার্স্ট পার্সনের কি বলো তো, পজিটিভ রূপ। কাজেই আই মি মাই, এখন এই মাই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্ট হচ্ছে কেটা, ইউ। তাহলে ইউ এর পজিটিভ কেটা, ইউ ইউ ইয়োর, ইউ ইউ ইয়োর। তাহলে এখানে আমরা এই মাইয়ের পরিবর্তে লিখবো কি, ইয়োর। খুব লক্ষণীয় বিষয়টা, কিন্তু এটা কিন্তু অনেকেই ভুল করে এই জায়গাটায়, বোঝে না অর্থাৎ কীভাবে এই বিষয়টাকে পরিবর্তন করতে হয়। যখন পজিটিভ ফর্মটা থাকে তখন এভাবেই আবার স্টুডেন্টরা লিখে দেয়, কিন্তু এভাবে ঠিক না। তোমার খেয়াল করতে হবে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, পজিটিভ, ইউস্টাস, অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ, প্রোনাউন পর্যন্ত যেই অংশটা যেখানে থাকবে ঠিক সেইখানে যার সাথে পরিবর্তন হবে তার সাথে পরিবর্তন করে তার সেই রূপটিকেই লিখতে হবে। অর্থাৎ এটা ছিল মাই, মাই ছিল ফার্স্ট পার্সনের পজিটিভ রূপ। এই ফার্স্ট পার্সন নিয়মতান্ত্রিক ওয়েতে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এখানে সাবজেক্ট আকারে আছে ইউ, তো ইউ এর পজিটিভ রূপ হচ্ছে ইউ ইউ ইয়োর। সুতরাং এই মাই পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, ইয়োর হয়ে গেল। তাহলে ই অথবা হোয়েদার আই নিউ ইয়োর ফ্রেন্ড। আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছ। এরপরে আসো 4 নম্বর উদাহরণটি খেয়াল করি। দি টিকিট কালেক্টর সেড টু হিম, হ্যাভ ইউ বুকড ইউর টিকিট। টিকিট কালেক্টর, যিনি টিকিট সংগ্রহ করেন, উনি তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ বুকড ইউর টিকিট, তুমি তোমার টিকিটটা বুক করেছো। এখন এখানে কি জানতে চেয়েছেন, টিকিট কালেক্টর অর্থাৎ তার চাহিদাটা জানতে চেয়েছেন, তাই না। যে টিকিট কালেক্টর সেড টু হিম, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ বুকড ইউর টিকিট। তাহলে যখন চাহিদা জানতে চাওয়া হয় তখন আমরা এই ক্ষেত্রে কী লিখি, ডিমান্ড অফ। কী লিখি বলো তো, ডিমান্ড অফ। সেই ক্ষেত্রে আমরা আস, ইনকোয়ার অফ, এই সমস্ত ভার্ব দিয়ে আমরা পরিবর্তন করব না, সেন্টেন্সের চাহিদা অনুযায়ী আমরা ভার্বটিকে পরিবর্তন করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দি টিকিট কালেক্টর, এখানে সেট রয়েছে পাস্ট টেন্সে, কাজেই আমরা এখানে অর্থাৎ চাহিদার ডিমান্ড অফ না লিখে এটা প্রেজেন্ট ফর্ম না করে এটাকে আমরা পাস্ট ফর্মে রূপান্তর করবো। তাহলে লিখবো ডিমান্ডেড অফ, ডিমান্ডেড অফ। দি টিকিট কালেক্টর ডিমান্ডেড অফ, দি টিকিট কালেক্টর ডিমান্ডেড অফ। বাকি রইল কি, হিম। লিখলাম এখানে আমরা হিম। এবারে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, বিষয়টা সকলেরই জানা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইফ বা হোয়েদার ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ইফ। হ্যাভ ইউ বুকড ইউর টিকিট, এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে, ঠিক আছে। তাহলে এখানে আছে কি, ইউ সাবজেক্ট আকারে। তাহলে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হইবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে অবজেক্ট কেটা, হিম, তাই না। তো ইউটাকে আইনে আমরা হিমের কাছে রাখলাম। এখন হিম থেকে এটার সাবজেক্ট কি হয়ে যাবে, হিমের সাবজেক্ট হচ্ছে কি বলতো, হি। এরপরে হ্যাভ কি হয়ে যাবে, অর্থাৎ হ্যাভ বুকড, হ্যাভ বুকড এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি লিখবো, ইফ হি, এই হ্যাভ থেকে হয়ে যাবে হ্যাড, আর এই বুকটা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে রয়েছে, এখানে বসে গেল। এরপরে আছে ইওর টিকিট, ইওর টিকিট, অর্থাৎ এখানে ইওর কি হয়ে যাবে, এখন এই ইউ যখন সাবজেক্ট তার পজিটিভ আছে ইওর, তো নিয়মতান্ত্রিক হইতে হলে কোন পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে হোক সাবজেক্ট, হোক সে অবজেক্ট, হোক সে পজিটিভ, যেই ফর্মটাই যেই সাবজেক্ট যেই পার্সন থাকুক না কেন, আমার নিয়মতান্ত্রিক ওয়েতে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী আমি পরিবর্তন করব। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, যেমনি করে আমরা ইউকে পরিবর্তন করেছি হিমের সাথে, এখানে হয়ে গেছিল হি। এইবারে আছে ইওর, তো ইওরটাও সেকেন্ড পার্সনের অর্থাৎ পজিটিভ রূপ, কাজে এই পজিটিভটা আমরা এখানে এনে হিমের সাথেই পরিবর্তন করব। তাহলে হিমের পজিটিভ কি, হি, হিম, হিস, হি, হিম, হিস। তাহলে আমরা ইউর পরিবর্তন লিখবো হিস। বাকি রইল কি, টিকেট, TICKET। খুব সুন্দরভাবে আমাদের পরিবর্তন হয়ে গেল। তাহলে বন্ধুরা লক্ষ্য করে বলে, দি টিকিট কালেক্টর ডিমান্ডেড অফ হিম ইফ হি হ্যাড বুকড হিজ টিকিট। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো আমি এক একটা বাক্যকে আমি এক একটা রিপোর্টিং ভার্ব, এক একটা ভার্ব দিয়ে পরিবর্তন করে যাচ্ছি। আমি শুধুমাত্র নর্মালি কিন্তু আক্স অথবা ইনকোয়ার অফ দিয়ে পরিবর্তন করি নাই। এক্ষেত্রে আমি দেখো ডিমান্ডেড অফ নিয়ে এসেছি। কেন নিয়ে আসলাম বুঝতে হবে। বিষয়টা হলো কি, অনেকেই কিন্তু বোঝে যে নর্মালি মনে হয় আক্স দিয়ে পরিবর্তন করলেই হয়। হ্যাঁ, আমি বলবো তৈরি করলে হয়, কিন্তু সমস্যা একটা জায়গায় রয়ে গেছে। সবাই কিন্তু অর্থাৎ A+ পায় না, সবাই কিন্তু 33ও পায় না।
একই টেবিলে বসে একই টিচারের কাছে পড়া পরে কোনো ছাত্র সে 80 নাম্বার পেয়ে সে প্লাস পায়, আবার কেউ কিন্তু 33 পেয়ে পাস করে, আবার কেউ কিন্তু ফেলও করে। কাজেই ভালো নাম্বার পেতে হলে সেক্ষেত্রে তোমাকে ভালো কিছু লিখতে হবে। আর সেন্টেন্সের চাহিদা অনুযায়ী তোমার এই রিপোর্টিং ভার্বগুলিকেও পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আমি আজ দিয়ে পরিবর্তন করে গেলাম, বিষয়ের অর্থটা আমি বুঝতে পারলাম না, এটা কিন্তু ঠিক নয়। এর জন্য খেয়াল করতে হবে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিশেষত্ব কোনখানে রয়েছে, আলাদা পরিবর্তনের রূপগুলি কী কী রয়েছে সেগুলিকে তোমাকে এর ভিতরে ইনভলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইতিমধ্যে 4 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবারে 5 নম্বরটা খেয়াল করো, উইল দে গো আউট ফর এ ওয়াক ইফ ইট রেইনস। এবারে আমরা একটু ভিন্নতর লক্ষ্য করছি যে এবারে রিপোর্টেড স্পিচ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে এবং স্পিচটা শুরুতে আছে। এতক্ষণ আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব অবজেক্ট এই অংশটা বাম পাশে ছিল, কিন্তু এবারে দেখলাম উল্টো, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা শুরুতে আর সাবজেক্টটা পরে এবং সর্বশেষে রয়েছে রিপোর্টিং ভার্বটি। কেমন? এতে কোনো সমস্যা নাই, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট ইনভার্টেড কমার ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যখন তৈরি করব তখন আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো, এটা খেয়াল করতে হবে। যেখানেই থাকুক না কেন আমাদের স্পিচ শুরু করার শুরুতে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা এবং রিপোর্টিং ভার্বটাকে প্রথমে সাজাবো। কেমন? তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি ওয়ান্ডার্ড এই অংশটাকে কী করতে হবে, আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখব হি ওয়ান্ডার্ড। উইল দে গো আউট ফর এ ওয়াক। এবারে লক্ষ্য করো, আগের সেন্টেন্সে ভার্ব টু হ্যাভ দিয়ে শুরু হয়েছিল, এর আগেরটায় ভার্ব টু ডু দিয়ে শুরু হয়েছিল নাকি? তাহলে ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, ভার্ব টু বি এই ভার্বগুলি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। কিন্তু এবার দেখতে পেলাম অর্থাৎ মডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ উইল দিয়ে শুরু হয়েছে। উইল দে গো আউট ফর এ ওয়াক ইফ ইট রেইনস। উইল দে গো আউট ফর এ ওয়াক, তারা কি অর্থাৎ গো আউট বাহিরে যাবে, ফর এ ওয়াক হাঁটার জন্য, ইফ ইট রেইনস যদি বৃষ্টি পড়ে। হি ওয়ান্ডার্ড, সে বিস্মিত হয়ে গেল। হি ওয়ান্ডার্ড এটা আমরা শুরুতে নিয়ে আসলাম, এবারে যোগ করবো কি দিয়া? ইফ দিয়া। কেমন? ইফ দিয়ে যোগ করার পরে মনে রাখতে হবে আমরা এই শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলি থাকলে এর পরিবর্তে আমরা কী লিখি? শ্যালের পরিবর্তে শুড লিখি, উইলের পরিবর্তে উড লিখি, ক্যানের পরিবর্তে কুড লিখি, মের পরিবর্তে মাইট লিখি। তাহলে এই সেন্টেন্সটা আমরা কীভাবে পরিবর্তন করব? এখানে সাবজেক্ট কে? উইল দে। উইল দে, এই দে কোন পারসন? অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। তাহলে যেটাকে আমরা নিয়ে আসি ইফ দে। এরপরে উইল রয়েছে, উইলের পরিবর্তে আমরা কী লিখবো? উইলের পরিবর্তে উড লিখবো, ইফ দে উড। ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু, অর্থাৎ ধারাবাহিকভাবে বুঝতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, কারণ গ্রামারটা হচ্ছে এমনই, বিশেষ করে ন্যারেশন, এরপরে তোমাকে প্যাসনেশন করতে হবে। এই জায়গায় যদি তোমার যথেষ্ট পরিমাণে লেখ থাকে তাহলে তুমি কিন্তু প্যাসনেশন করতেই পারবে না। সো এই বিষয়গুলি খুব যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে ক্লাসগুলিকে উপভোগ করতে হবে। তো খেয়াল করে পরে হি ওয়ান্ডার্ড, এরপরে আমরা যোগ করলাম কি দিয়ে? ইফ দিয়ে। এরপরে এখানে সাবজেক্ট ছিল কি? থার্ড পারসন দে, দে এখানে নিয়ে আসলাম। এরপরে উইলের পরিবর্তে আমরা উড লিখলাম। এবার বাকি রইল কি? গো আউট ফর এ ওয়াক। গো আউট ফর এ ওয়াক আমরা একদম এই কনজাংশন এক মুহূর্তে লিখে যাই, গো আউট ফর এ ওয়াক। হি ওয়ান্ডার্ড ইফ দে উড গো আউট ফর এ ওয়াক। এরপরে বাকি রইল কি? ইফ ইট রেইনস। ইফ ইট রেইনস। এখন এখানে কিন্তু একটা ভার্ব রয়েছে, ইট কিন্তু থার্ড পারসন রয়েছে, অর্থাৎ এটা কিন্তু কমপ্লেক্স ফর্ম, যে ইফ যুক্ত অংশ এখানে রয়েছে, ইফ ইট রেইনস। তাহলে এই অংশটা কিন্তু আমার পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? অর্থাৎ যেখানে তুমি ভার্ব দেখবা সেখানে তুমি থেমে যাবা। রিপোর্টিং ভার্ব যখনই পাস্ট টেন্সের হবে, যখন এখানে ওয়ান্ডার্ড রয়েছিল, এই ওয়ান্ডার্ড ভার্বটি অর্থাৎ পাস্ট টেন্সে, কাজে আমার করসপন্ডিং পরিবর্তনটা কিন্তু আমাকে অব্যাহত রাখতে হবে। আমি যেখানে যেখানে ভার্ব দেখবো সেখানেই আমি থেমে যাব এবং ভার্বটাকে আমরা যেই সিস্টেমে পরিবর্তন করা প্রয়োজন সেই নিয়মতান্ত্রিক ওয়েতে আমরা সেই ভার্বটাকে সেই নিয়ম দিয়ে পরিবর্তন করব। তাহলে দেখো আমরা এ পর্যন্ত চলে আসলাম দুইটা অংশ সেন্টেন্সের ভিতরে, যে হি ওয়ান্ডার্ড ইফ দে, এ দি থার্ড পারসন এখানে লিখে ফেললাম, এর কোনো পরিবর্তন নেই, উইলের পরিবর্তে উড লিখলাম। এরপরে বাকি ছিল গো আউট ফর এ ওয়াক, আমরা এর মধ্যে লিখে গেলাম। এরপরে ইফ আমরা লিখে দেখলাম ইফ। এরপরে ইট লিখে দিলাম ইট, ইফ ইট। এবার আছে রেইনস, এটা হলো প্রেজেন্ট ফর্ম, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে এটাকে করসপন্ডিং পরিবর্তন করতে হবে। তাহলে রেইনের পরিবর্তে লিখবো রেইনড, আর এ আই এন ইডি, আর এ আই এন ইডি। তাহলে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ
5 নম্বরে আমরা দেখতে পেলাম যে রিপোর্টিং ভার্ব আকারে এবার আমরা কীভাবে পরিবর্তন করলাম ওয়ান্টার দিয়ে। তাহলে ওয়ান্টার থাকলে সেক্ষেত্রে আমরা ওয়ান্টারই লিখলাম এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ লিখলাম। আর সেন্টেন্সটা দুইটা অংশে ছিল, দ্বিতীয় অংশে একটা ভার্ব ছিল, দ্বিতীয় অংশ ভার্বটাকে আমরা করসপন্ডিং পরিবর্তন করে এটাকে পাস্ট টেন্সে পরিবর্তন করে নিলাম। সর্বশেষ বাক্য কলম্বাস সেড টু দেম, এবারে মডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ক্যান এনি অফ ইউ মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড। কলম্বাস সেড টু দেম ক্যান এনি অফ ইউ মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড। এখন এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, কলম্বাস এখানে কিন্তু জানতে চাইছে ক্যান এনি অফ ইউ মেক, কেউ কি এমন কেউ আসো যে মেক অ্যান এগ একটা ডিম তৈরি করতে পারো, স্ট্যান্ড অন এন্ড শেষ পর্যন্ত তুমি একটা ডিম তৈরি করতে পারো, এমন কেউ আছো? অর্থাৎ কলম্বাস কিন্তু শ্রোতাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চেয়েছে। তাহলে গভীর থেকে কোনো জানতে চাওয়া, এক্ষেত্রে কিন্তু রিপোর্টিং ভার্ব আমরা আস, ইনকোয়ার অফ, ডিমান্ড অফ এই সমস্ত ভার্ব দিয়ে পরিবর্তন করবো না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সে জানতে যেহেতু চেয়েছে এই ভার্বটার পরিবর্তে আমরা লিখবো কি ওয়ান্ট টু নো। কি লিখবো? ওয়ান্ট টু নো, মনে রাখতে হবে। তাহলে ওয়ান্ট টু নো লিখবো, এখানে আছে কোন ফর্মে? রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে, তাহলে আমাকে লিখতে হবে ওয়ান্টেড টু নো। তারপর লিখে ফেলি কলম্বাস ওয়ান্টেড টু নো। ঠিক আছে, এরপরে আমার মধ্যে হয় অক্সিলারি লেখা না দরকার নেই, লেখলেও সমস্যা নেই। কলম্বাস ওয়ান্টেড টু নো, এরপরে অর্থাৎ যেহেতু দুইয়ের মাঝে জানতে চেয়েছে এই জন্য এখানে আমাদের ওয়েদার লেখাই সবচেয়ে বেটার। তাহলে ওয়েদার, WHETHER, ওয়েদার। এরপরে আমার সাবজেক্টটাকে খুঁজতে হবে, এখানে কি এনি অফ ইউ। তাহলে এনি অফ ইউ, এখন ইউর কোন পার্সন? এনি অফ ইউ, ইউরোসেস অর্থাৎ সেকেন্ড পার্সন, তাই না? পরিবর্তন করবো রিপোর্টিং ভার্বের কার সাথে? অবজেক্টের সাথে। তাহলে দেমের সাথে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ এটা আছে ক্যান এনি অফ ইউ, তাহলে লিখবো এনি অফ ইউর পরিবর্তে হয়ে গেল কি দেম, তাহলে আমরা লিখবো ক্যান এনি অফ দেম। বিষয়টা ক্লিয়ার? এনি অফ দেম। এরপরে এই যে ক্যান ভার্বটি রয়েছে এই ক্যান ভার্বটির পরিবর্তে আমরা কি লিখবো? কুড। বিষয়টা কিন্তু ধাপে ধাপে বুঝতে হবে কোন অংশের পরে আমরা কোন অংশকে নিয়ে আসতেছি। খেয়াল করো বন্ধুরা, যে কলম্বাস এখানে রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্সে সেড, এটা পরিবর্তে লিখলাম ওয়ান্টেড টু নো। এবার যুক্ত করলাম কি দিয়ে? ওয়েদার দিয়া। যেহেতু দুইয়ের মধ্যে এখানে প্রশ্ন চলছে, দুইয়ের মধ্যে আলোচনা চলবে, সেক্ষেত্রে ইফ না লিখে ওয়েদার লেখাটাই ভালো, তো লিখলাম ওয়েদার। এরপরে এনি অফ ইউ, এখানে ইউ হচ্ছে এই সেন্টেন্সের কি? সাবজেক্ট। পরিবর্তন করবো কার সাথে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট হচ্ছে কিনা? দেম। তাহলে দেমের পরিবর্তে এখানে লিখবো এনি অফ দেম, অর্থাৎ ক্যান এনি অফ ইউ, এই ইউ পরিবর্তন হয়ে গেল দেমে, তাহলে এনি অফ দেম। এরপরে ক্যান হয়ে গেল কি? কুড। এরপরে বাকি রইল কি? মেক। যখনই কুড আসলো তখন আমরা এই মেক ভার্বটিকে ব্যবহার করলাম। মেক অ্যান, বাকি আছে কি? এগ। মেক অ্যান এগ স্ট্যান্ড, মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড পর্যন্ত তুমি লিখে যাবা, বাকি অংশ সবগুলো লিখে যাবা। অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? আবার বুঝিয়ে দিচ্ছি একটু জটিল বিষয়টা। কলম্বাস সেড টু দেম, কলম্বাস তাদেরকে জিজ্ঞেস করলো ক্যান এনি অফ ইউ মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড, শেষ পর্যন্ত তোমরা এমন কেউ কি আসো অর্থাৎ একটা ডিম তুমি তৈরি করতে পারো। তো এখানে সে জানতে চেয়েছে প্রস্তুত করার ক্ষেত্রে, তো কোনো কিছু জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ান্ট টু নো লিখবো, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে ছিল এই জন্য আমরা লিখলাম কলম্বাস ওয়ান্টেড টু নো। এরপরে আমরা যোগ করলাম কি দিয়ে? ইনভার্টেড কমার পরিবর্তে ওয়েদার ব্যবহার করলাম। এরপরে এনি অফ ইউ, এই এনি অফ লিখলাম ইউ সেকেন্ড পার্সন, পরিবর্তন করলাম রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এখানে এনি অফ দেম লিখলাম, ইউ পরিবর্তিত হয়ে দেম সাথে দেম হয়ে গেল। এরপরে ক্যানের পরিবর্তে আমরা কুড লিখলাম। এরপরে মূল ভার্ব থেকে বাকি অংশ অর্থাৎ মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড সম্পূর্ণ অংশ লিখে দিলাম। ওকে, এর মধ্য দিয়ে আমরা প্রথম যে সূত্রটা অর্থাৎ সমাপ্ত হয়ে গেল। ইয়েস নো কোশ্চেন সম্পর্কে যতগুলি প্রশ্ন ছিল এবং রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনের যে পালাগুলি ছিল আমি এক এক করে ধারাবাহিকভাবে আলোচনা করে নিলাম। এরপরেই আসো আমরা চলে যাব WH কোশ্চেনের কাছে। ভিউয়ার্স, লক্ষ্য করো এবারে দ্বিতীয় সূত্রটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় সূত্রটি কী বলছিলাম?
অর্থাৎ আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুম, হুজ, হোয়াট এবং হুইচ, অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, এগুলিকে একত্রে তুমি ডাব্লিউএইচ ওয়ার্ডও বলতে পারো। যদি ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যাই বলো না কেন অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি এই শব্দগুলি দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এর উত্তরটা কিন্তু সংক্ষেপে হা বা না দিয়ে তৈরি করা যাবে না। যেমন এর আগে প্রশ্ন করেছিলাম, ডু ইউ নো মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধুকে চেনো? যদি চেনো তাহলে বলবে ইয়েস, না চেনলে বলবে নো, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন দিয়ে উত্তর করা যায়। সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ই অথবা ওয়েদার লিখেছি। কিন্তু এবার একটু ভিন্ন। দেখো, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন তুমি কি বলবে ইয়েস অথবা নো। এর উত্তরটা কি ইয়েস অথবা নো তৈরি করা সম্ভব? আদৌ না। তোমার নাম কি, অর্থাৎ তখন বলতে হবে মাই নেম ইজ মাইনুল ইসলাম, মাই নেম ইজ এমডি হাসান, এভাবে আমাকে কিন্তু বলতে হবে উত্তরটি, তাই না? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু সেই ক্ষেত্রে এই ইয়েস নো পরিবর্তে এবারে আমরা যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন উত্তরটা হবে ন্যারেটিভ অর্থাৎ বর্ণনামূলক। সুতরাং সূত্রটাও কিন্তু একটু ভিন্ন। সূত্রটা কি তাহলে? এক্ষেত্রেও রিপোর্টিং ভার্ব আস্ক, ইনকোয়ার অফ, ডিমান্ড অফ, ওয়ান্ট টু নো, ওয়ান্ডার ইত্যাদি ভার্ব দিয়ে পরিবর্তিত হবে। ইনভার্টেড কমার পরিবর্তে ই পার ওয়েদার বসানো যাবে না। যেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি অর্থাৎ হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, এর যে কোনো একটা শব্দ দিয়ে যখনই সেন্টেন্সটা শুরু হবে তখন ওই শব্দটাই তখন কনজাংশনের কাজ করবে এবং ওই শব্দটাই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে। বাকি নিয়ম আগের মতোই অব্যাহত থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আগের নিয়মে যেমনি করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে সম্পূর্ণ অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করেছি, প্রশ্নবোধকের পরিবর্তে শেষে যেমন আমরা ফুল স্টপ চিহ্ন প্রয়োগ করেছি, এখানেও ঠিক একই নিয়ম অব্যাহত থাকবে। তো আসো আমরা বোর্ডে 3টি উদাহরণ লিখেছি, এই উদাহরণের মধ্য দিয়েই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। প্রথম উদাহরণটি খেয়াল করো, এ ম্যান সেড টু হিজ ফাদার। এই সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এ ম্যান হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং হিজ ফাদার হচ্ছে এখানে অবজেক্ট। এ ম্যান সেড টু হিজ ফাদার, একজন লোক তার বাবাকে জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? একজন লোক তাহার বাবাকে জিজ্ঞেস করলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? এখন এই সেন্টেন্সে আমরা অর্থাৎ লোকটি তার বাবাকে নর্মালি জিজ্ঞাসা করেছে, কাজে এই রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব আস্ক দিয়ে। তাহলে আমরা লিখব এ ম্যান আস্কড হিজ ফাদার, এ ম্যান আস্কড হিজ ফাদার। ঠিক আছে, আগের রুলে কিন্তু আমরা এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার লিখছি। এইবারে দেখো হট দিয়ে শুরু হয়েছে, কেমন? এইবারে আমরা এই হটটাকে এখানে ব্যবহার করব। এখানে ইফ বা ওয়েদার ব্যবহার করব না, এই হটটাই এখানে কনজাংশনের কাজ করবে। বিষয়টা একদম স্পষ্ট, ঠিক আছে? তো এখন আসো, আর ইউ ডুইং, এটা কিন্তু আমরা একটু ঘুরেই কল্পনা করি, ইউ আর ডুইং, তাহলে কোন টেন্স হয়ে যায়? ইউ আর ডুইং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে এটাকে আমরা পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াসের সাথে। নিয়মতান্ত্রিক হইতে প্রথমে আমরা সাবজেক্ট পরিবর্তন করব ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই না? পরিবর্তন করব কার সাথে? হিজ ফাদার, এই ফাদারের সাথে পরিবর্তন করব ইউকে, এটা হচ্ছে এখানে অবজেক্ট, কাজে এই সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে এই ফাদারের পরিবর্তে এখানে লিখতে পারি কি বলতো? হি থার্ড পারসন সিঙ্গুলার, কাজে এখানে ভার্ব সিঙ্গুলার নিয়ে আসতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসের সাথে, এখানে আসবে ওয়াজ, তাহলে হি ওয়াজ। বাকি রইল কি? ডুইং, ডিও আইএনজি। প্রশ্নবোধকটা উঠাইয়া এখানে দিতে হবে কি? ফুল স্টপ, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো? এ ম্যান আস্কড হিজ ফাদার হোয়াট হি ওয়াজ ডুইং। ওকে, এরপরে আসো 2 নম্বর উদাহরণটি। 2 নম্বর উদাহরণের ভিতরে কী লেখা আছে? হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো হাউ ডিড ইউ ডু ইট, তুমি কী করে এটা করলে? কেমন? এবারে কী দিয়ে প্রশ্ন হয়েছে? হাউ দিয়ে প্রশ্ন হয়েছে। তাহলে আমরা এখানে অর্থাৎ এটা উৎসাহিত হয়ে এসে জিজ্ঞাসা করেছে, এই জন্য আমরা এখানে লিখব কি? ইনকোয়ার। কেমন? তাহলে আমরা লিখতে পারি হি ENQUIRED, ইনকোয়ার্ড অফ, হি ইনকোয়ার্ড অফ মি। কি দিয়ে যোগ করবো? এখানে ইফ বা ওয়েদার কোনো প্রশ্ন আসে? অবশ্যই না, কারণ এটা ইয়েস নো কোশ্চেন না, এটা WH কোশ্চেন। কাজেই এক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই মনে রাখতে হবে, ওটাই কিন্তু কনজাংশনের কাজ করবে। কাজেই আগের এই হটেন না, এখানেও কিন্তু হাউটাকে আমরা কনজাংশন আকারে এখানে ব্যবহার করব। কেমন? হাউ লেখার পরে
এরপরে হলো সেকেন্ড পার্সন, এখানে দেওয়া আছে ইউ। আর ডু ডাজ ডিড সবসময় বাদ যাবে, তোমরা ভালো করে জানো সাহায্যকারী ক্রিয়া সাহায্য করার জন্য আসে, যখন ডাইরেক্ট থেকে ইন্টার করতে হয় তখন এটা অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। তাহলে আমার বাকি রইল ইউ ডু ইট, এটাকে আমরা করসপন্ডিং পরিবর্তন করব। তাহলে প্রথমে আসো ইউ, এটা পরিবর্তন করব সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে, অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি থেকে হয়ে যাবে আই। কেমন, মি এর সাবজেক্টিভ হচ্ছে আই। এরপরে হাউ ডিড ইউ ডু ইট, এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট পরিবর্তন হইবে কার সাথে, পাস্ট পারফেক্টের সাথে। তাহলে এখানে আমাদের নিয়ম মধ্যে কী আনতে হবে, হ্যাড, সূত্রের কী আনতে হবে, হ্যাড। তাহলে হাউ আই হ্যাড, হাউ আই হ্যাড। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ডু থেকে হয়ে যাবে ডু ডিড ডান। তাহলে কি হয়ে গেল, ডান। বাকি রইল কি, ইট। তাহলে হাউ আই হ্যাড ডান ইট, এবং এই প্রশ্নবোধকের পরিবর্তে আমরা কি বসাইলাম, ফুল স্টপ চিহ্ন বসিয়ে দিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ হয়ে গেল। তো উত্তরটি কি হলো, হি ইনকোয়ার্ড অফ মি হাউ আই হ্যাড ডান ইট। ওকে, এবার সর্বশেষ বাক্য আলোচনা করতে করতে আমি সর্বশেষ বাক্যে উপনীত হয়েছি। এবারে খেয়াল করো, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো। অর্থাৎ নর্মালি সে আমাকে জিজ্ঞাসা করেছে কোথায় বাস করি, কাজে রিপোর্টিং ভার্বটা এখানে আমরা আক্স দিয়ে পরিবর্তন করতে পারি। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে আমরা লিখব কি, হি আস্কড মি। হি আস্কড মি কি দিয়ে শুরু হয়েছে, হোয়ার দিয়ে শুরু হয়েছে। এই হোয়ারটাই কনজাংশন আকারে প্রয়োগ হবে, অর্থাৎ ইনভার্টেড কমাটাকে উঠাই দিয়ে আমরা এটার পরিবর্তে আমরা হোয়ার লিখব, হোয়ার। অর্থাৎ যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাকেই আমরা কনজাংশনে কাজ করাবো, সেটাই সেখানে বসবে। ঠিক আছে, আগের নয় এখানে ডিড যেমন বাদ গেছিল আগের সেন্টেন্সে, এখানেও ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডুটা কিন্তু বাদ যাবে। তাহলে বাকি রইল কি, ইউ লিভ। ইউ লিভ কোন টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটের সাথে। তাহলে এই ইউ হলো কোন পার্সন, প্রথমে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে কার সাথে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট আছে কিনা, মি। তাহলে মির পরিবর্তে লিখবো কি এখানে সাবজেক্ট আকারে আই, হোয়ার আই। কেমন, আর লিভ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে, অর্থাৎ লিভ থেকে হয়ে যাবে তাহলে লিফট, LIVED। ওকে, ভালো করে খেয়াল করো বুঝছো কিনা, যে হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, হি আস্কড মি হোয়ার আই লিভড। তো ভিউয়ার্স, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফ্রম বিগিনিং টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা সূত্রকে বিশদ ব্যাখ্যার মধ্য দিয়ে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই অর্থাৎ এই উদাহরণগুলিকে বুঝতে সক্ষম হয়েছ, এবং পরবর্তীতে এই বাক্যগুলিকে অনুকরণ করেই তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন হোক অথবা ইয়েস নো কোশ্চেন হোক, সব জাতীয় প্রশ্নের সমাধান এই আমার লেকচারের ভিতরে রয়ে গেল। আশা করি এই টিউটোরিয়াল থেকে তোমাদের অনেক উপকার হবে এবং ধারাবাহিকভাবে তোমরা উপভোগ করবে। ভিউয়ার্স, আমার ক্লাসগুলো দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে আমার পাশে থাকবে। আর পূর্বে ক্লাস না পেয়ে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সহজেই তুমি দেখে নিতে পারবে। কেমন, এবং পরবর্তী ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে জটিলতা বেশি প্যাসেঞ্জারের ক্ষেত্রে। কাজে সেই ক্লাসটা দেখার জন্য অপেক্ষায় থাকবে। থ্যাংক ইউ ফর বিং কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।